বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ মামলা এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি খলনায়ক ডন। বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালিকিন এই রায় দেন। এদিকে সালমান শাহ হত্যার দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়েছে আসামি খলনায়ক ডন। এবার রিমান্ডে হত্যার সকল দায় স্বীকার করেছেন ডন। ঘোষণা হলো ফাঁসির রায়। তবে এবার রিমান্ডে দিয়েছেন ভয়ানক তথ্য। ফেসে যাচ্ছে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা। চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেফতার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার ব্যক্তিতে। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। চলচ্চিত্রে আসার পর সেই মানুষটি পর্দায় হয়ে উঠলেন ভয়ঙ্কর খলনায়ক। ঢাকা সিনেমার পরিচিত মুখ ডনের জীবনের শুরুটা পর্দার চরিত্রগুলোর মতো ছিল না। তার দীর্ঘ অভিনয় জীবনে রয়েছে নানা অধ্যায়। মৃত্যুর দীর্ঘ ৩ দশক পর ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া জিন থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে ঘটে যাওয়া চলমান ঘটনাবলীর উপর অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এমনকি প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের এই নিউজটি দেখলে জানতে বা বুঝতে পারবেন সকল প্রেক্ষাপট বিষয় নিয়ে। তাই বলছি প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবে ওমরাহ পালনের নামে পাসপোর্ট হাতে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করছিলেন মামলার ৪ নম্বর আসামি চলচ্চিত্রের এক সময়ের নামজাদা খল অভিনেতা আশরাফুল হক ডন। দীর্ঘদিন ধরে যিনি ধরাছোঁয়ার বাইরে থেকে লোকচক্ষুর অন্তরালে জীবন কাটাচ্ছিলেন, ভেবেছিলেন পবিত্র ভূমির দোহাই দিয়ে চিরতরে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। কিন্তু আইনের হাত যে কত দীর্ঘ তা তিনি টের পেলেন ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ানোর পর। ইমিগ্রেশন কাউন্টারে লাল বাতি জ্বলে উঠতেই তাকে ঘিরে ফেলে দায়িত্বরত কর্মকর্তারা। খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে। মুহূর্তের মধ্যে বিমানবন্দরে হাজির হয় সিআইডির বিশেষ টিম। চারপাশ স্তব্ধ করে দিয়ে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয় এই খল অভিনেতাকে। গোয়েন্দা সূত্রের খবর, ডনের এই পলায়নের খবর সাধারণ কোনো সোর্স থেকে নয়, বরং তার অত্যন্ত কাছের কোনো পরমাত্মীয় এই গোপন তথ্য আগেই পৌঁছে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। অবশ্য কেউ কেউ বলছেন ডনের এই গ্রেফতারের পেছনে হাত রয়েছে ডিপ জলের। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী ইতিহাসের আকাশে তিনি ছিলেন এক ধূমকেতু, কোটি তরুণের স্বপ্নের নায়ক, স্টাইলের রাজপুত্র, অমর নায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখন এই মহাতারকার, তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশাসন একে আত্মা দিয়ে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও দেশবাসীর মনে প্রশ্ন ছিল, এটি কি সত্যি নাকি ভালোবাসার আড়ালে কষা হয়েছিল এক নির্মম মৃত্যুকূপের নীল নকশা। দীর্ঘ প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে রহস্যের ঘন কুয়াশায় ঢাকা এই হামলায় নতুন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রুবি সুলতানার সেই ভাইরাল ভিডিও বার্তার পর। আর এরপরেই একে একে বেরিয়ে আসতে শুরু করে বাংলা সিনেমাকেও হার মানানো এক বিভীষিকাময় নির্মম গল্প। ক্লোরোফর্মের শিশি, ফাঁকা ইনজেকশন, প্লাস্টিকের দড়ি আর কাছের মানুষদের এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। কিভাবে সম্পন্ন হয়েছিল সেই কিলিং মিশন? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি 1996 সালের সেই কালো রাতের প্রতিটি সেকেন্ডের শিহরণ জাগানো হিসাব নিকাশ। 1997 সালের জুলাই মাসে যখন মামলাটির আসামি রিজভী গ্রেফতার হন, তখন আদালতের কাছে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। রিজভীর সেই জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল তখন মাত্র 12 লাখ টাকার। আর এই 12 লাখ টাকার চুক্তিটি করেছিলেন খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লাতিফা হক। চুক্তির শর্ত ছিল অত্যন্ত পরিষ্কার ও নিষ্ঠুর। কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। এই 12 লাখ টাকার ওয়ারেন্ট স্বাক্ষর করেছিল কারা?
রিজভির বয়ান অনুযায়ী সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল চলচ্চিত্রের ভিলেন আশরাফুল হক ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে খুনি। 164 ধারার জবানবন্দিতে আসামি রিজভি যে বিবরণ দিয়েছিলেন তা শুনলে আজও রক্ত হিম হয়ে যায়। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন ঘুমিয়েছিলেন, শরীর ছিল একদম শান্ত, অচেতন। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার আড়াল থেকে লাফিয়ে পড়ে ঘাতকের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি ক্লোরোফর্মের শিশি। সালমানের স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই ক্লোরোফর্ম চেপে ধরেন স্বামী সালমানের নাকে। গ্যাসে ছটফট করতে থাকেন স্বপ্নের নায়ক, কিন্তু ঘরের চারপাশ ততক্ষণে 4-5 জন শক্তিশালী ঘাতকের দখলে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ান চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। রিজভির ভাষ্যমতে আজিজ মোহাম্মদ ভাই ঘরে ঢুকেই 2 পা শক্ত করে চেপে ধরেন এবং সালমানের শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করেন। এই কাজে সরাসরি সহায়তা করেছিল স্ত্রী সামিরা এবং তার মা লতিফা হক। শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমের ভেতর থাকা মইটি টেনে নিয়ে আসা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই প্লাস্টিকের দড়ি সিলিং ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় অকাট্য জবানবন্দি, এতগুলো আসামির নাম প্রকাশ্যে আসার পরও রহস্যজনকভাবে তৎকালীন তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। হত্যাকাণ্ডের 1 বছর পর সিআইডি যে রিপোর্ট পেশ করে তাতে ঠান্ডা মাথায় লেখা হয় করেছেন। পরবর্তীতে দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্ট সামনে আসে সেখানেও অবিশ্বাস্যভাবে একই গল্প সাজানো হয়। সবচেয়ে মারাত্মক বিষয় হলো জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা আশরাফুল হক ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই বোধ করেনি তদন্ত কর্মকর্তারা। মা নীলা চৌধুরী এবং পুরো পরিবার দুবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন দেন। তাদের সোজা কথা, আমার ছেলেকে মেরা হয়েছে, সে কোনোদিন করতে পারে না। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তখন আইনি জটিলতার দোহাই দিয়ে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 2016 সালে মামলাটি নিম্ন আদালতে ফেরত গেলে তদন্তের নতুন দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। 2020 সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয় সেখানে দাবি করা হয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে করেছিলেন। কিন্তু এই আপনার গল্প দেশের কোটি কোটি ভক্ত ও সালমানের পরিবারের কাছে গ্রহণযোগ্য হয়নি। সালমানের মা নীলা চৌধুরী ও পরিবারের দীর্ঘদিনের সোজা দাবি স্ত্রী সামিরা হকের সাথে চিত্রজগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির অনৈতিক ও পরকীয়ার সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই সম্পর্কের গোপন সত্যি জেনে ফেলাতেই চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবারের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে বিজ্ঞ আদালত পিবিআই এর সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত হিসেবে গ্রহণ করার ঐতিহাসিক নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের আসল আসামিরা অর্থাৎ সামিরা ও ডনরা নিজেদের পিছ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে মানুষের নজর ঘোরাতে সুচতুরভাবে পর্দাকন্যা শাবনূরকে বলির পাঠা বানিয়ে ফাঁদে ফেলার অপচেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত রুবি সুলতানার সেই রোমহর্ষক ভিডিও বার্তাই কি তবে এই মামলার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট? রুবি সে সময় জানিয়েছিলেন যে তিনি এই ঘটনার আদ্যপান্ত জানেন। আসামিরা ফ্ল্যাটে ঢোকার আগে নাকি এই রুবির ফ্ল্যাটেই গোপন বৈঠক করেছিল। বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ফারুক আহমেদ আক্ষেপ করে বলেন, আসামি রিজভি যখন জেলে ছিলেন তখন তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে 24 ঘন্টার মধ্যেই পুরো জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক মহাশক্তির ইশারায় ঘাতকদের সব সময় আড়াল করে রাখা হয়েছিল। 12 লাখ টাকার লোভ, দাম্পত্য কলহ নাকি চলচ্চিত্র জগতের ভেতরের নোংরার রাজনীতির বলি হতে হয়েছিল স্বপ্নের নায়ক তাহাকে? মৃত্যুর 3 দশক কেটে গেলেও আজও সাধারণ মানুষের হৃদয়ে এই প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে। বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনের গ্রেফতার কি তবে আত্মার বিচারের প্রথম ধাপ, নাকি আবারও আইনি ফাঁকফোকরে হারিয়ে যাবে এই চাঞ্চল্যকর বিচার? বাংলাদেশের কোটি কোটি ভক্তের একটাই দাবি, আর কোনো ওজোর অজুহাত নয়, এবার উন্মোচিত হোক 6 সেপ্টেম্বরের সেই কালো রাতের আসল সত্যি। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার দেখা সবচেয়ে পছন্দের মুভি কোনটি? জানান আপনার মতামত। দর্শকের ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পরেও কাটেনি ধোঁয়াশা। হত্যা নাকি অপমৃত্যু, এ নিয়েও হয়েছে নানা নাটকীয়তা। এবার মামলার রাজসাক্ষী রিজভি আহমেদ সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন শাবনূর। কি বার্তা দিলেন নায়িকা? শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত।
যেও না কখন। ঢাকাই সিনেমার সোনালী অধ্যায়ের এক উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো তার আগমন এবং চারিদিকে আলো ছড়িয়ে অল্প সময়ে প্রস্থান, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বাংলা চলচ্চিত্র। নায়ক সালমান শাহর মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রের সোনালী সূর্য ডুবে গেছে। তার মৃত্যুর পর ঢালিউডের প্রাণচাঞ্চল্য আর কোনো নায়কই ফিরিয়ে আনতে পারেনি। ক্যারিয়ারে খুব অল্প সময়, হাতে গোনা কয়েকটি ছবিতে তিনি দর্শকদের সবটুকু ভালোবাসা জয় করে নিয়েছিলেন। শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। 1996 সালের 6 সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুর পর থেকে নানা নাটকীয়তার জন্ম হয়েছে। সম্প্রতি সেই পুরনো মামলা ও বিতর্ক আরও উস্কে দিলেন সালমান শাহর অপহরণ মামলার অভিযোগে একসময় গ্রেফতার ও রাজসাক্ষী হওয়া রিজভী আহমেদ ওরফে ফরহাদ। সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যু ও মামলাকে ঘিরে তার দেয়া একাধিক সাক্ষাৎকারে এসেছে চিত্রনায়িকা শাবনূরের নাম। এ নিয়ে বিনোদন পাড়ায়ও বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে এসেছে শাবনূরেরও। রিজভীর এসব সাক্ষাৎকারে শাবনূরকে জড়িয়ে নানা ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বক্তব্য আসার পরে তীব্র প্রতিবাদ জানান এই চিত্রনায়িকা। রিজভীর গালগল্প ও অসত্য বয়ান শিরোনামে দীর্ঘ এক ফেসবুক বার্তায় শাবনূর তুলে ধরেছেন রিজভীর নানা অসঙ্গতি। যুক্তরাজ্যে বসে দেয়া রিজভীর এমন বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন নায়িকা। তার দাবি 1997 সালে রাজসাক্ষী হয়ে খুনের দায় স্বীকার করলেও পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে রিজভী কখনো দাবি করেছে এটি আত্মহত্যা, আবার কখনো এর জন্য সালমান শাহর মা নীলা চৌধুরী ও তাকে দায়ী করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। শাবনূর স্পষ্ট জানিয়েছেন রিজভীর সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না, এমনকি তিনি তাকে চেনেনও না। 2016 সাল থেকে 2018 সালের মধ্যে তাদের বিয়ে ও বিচ্ছেদের দাবিকে হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। শাবনূরের মতে মামলার মোড় ঘুরে যাওয়ায় অভিযুক্তদের কেউ কেউ এখন আত্মরক্ষার চেষ্টা করছেন, আর সেই উদ্দেশ্যে কারো প্রলোভনে পড়ে রিজভী আহমেদ তার ও নীলা চৌধুরীর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন নায়িকা। সবশেষে ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিও জানিয়েছেন শাবনূর। তিনি লিখেন, তিনি আন্তরিকভাবে চান একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা সালমান শাহর বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এ পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এই সব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশরাফুল হক ডন, যেই মামলায় তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু
সেটা হলো গত 6/9/96 তারিখে সকাল 9:30 সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা এবং তার ছোট ভাই তার ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে সামিরার লোকজন তাকে দেখতে দেয় নাই এবং তারা বলছে সে রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। তারপরে তাকে সেখান থেকে তারা বিতাড়িত করে, তারা চলে আসে। এরপরে রাত 11টার দিকে 11:30 সময় সেখানে একজন প্রোডাকশন ম্যানেজার সে ফোন করে জানায় সালমান শাহের মাকে বা বাবাকে যে সালমান শাহের অবস্থা খুব খারাপ, সেই জন্য কি অবস্থায় আছে আপনারা আসেন। তখন সেখানে সালমান শাহের মা, তার বাবা এবং তার ভাই তারা সেখানে যায়। যাওয়ার পরে তাকে দেখে যে সে মর্মুষ অবস্থায় পড়ে আছে এবং তারা দেখতে পায় যে তার অবস্থা খুবই শোচনীয় এবং প্রায় সে মৃত। সেখান থেকে তাকে হোলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হয়, সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তার তারা মৃত বলে তাকে ঘোষণা করে। এই বিষয়ে তার মা, বাবা এবং তার মামা তারা দীর্ঘদিন যাবৎ এই মামলাটি নামার জন্য ফ্যাসিস্টের আমলে চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টের সহযোগিতার কারণে তারা তখন মামলাগুলো নিতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এরপরে আজিজ মোহাম্মদ ভাই এবং ডন এবং সামিরা তারা তার ছোট ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল তাদের বাসা থেকে, যেন তারা কোনো মামলা মোকদ্দমা না করে, এই ভয় দেখানোর জন্য। কিন্তু ওই মামলায় তার নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহ মামলা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে। সেই মামলায় একজন আসামি, তার নাম হলো জাবেদ রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয় এবং সেও আবার এই হত্যা মামলারও আসামি। সেই মামলায় সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয় এবং এই 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে যে ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাবেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।